হাই, দিস ইজ নন্দিতা ঘোষ। আমি নন্দিতা ঘোষ। আমার ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা নতুন, যারা পুরনো, তাদের প্রত্যেকে আমার ক্লাসে কিন্তু ওয়েলকাম। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি নন্দিতা ঘোষ আজকে তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি আজকে আমাদের 7 নম্বর ক্লাস নিয়ে, যেটা অবশ্যই সিডিপির উপর তোমরা দেখতে পাচ্ছ। যেমনটি কালকে কথা ছিল, যারা নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, যারা পুরনো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম। তোমাদের কালকে আমি জানিয়েছিলাম যে আমরা যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা আজকে সলভ করার চেষ্টা করবো, এবং 3 দিনে আমরা আমাদের ডাব্লিউপি টেট সিডিপি যে কোয়েশ্চেন আছে সেটা আমরা 3 ডেজে কমপ্লিট করবো। যারা আমার ক্লাসে নতুন রয়েছে তাদের সাথে আমি একটু নিজেদেরকে পরিচয় করিয়ে নিই। আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণত ভাবে বাংলা এবং সিডিপি বিষয়ে তোমাদের অ্যাজ আ হেল্পিং হ্যান্ড কাজ করে থাকি, তোমাদের জানার পরিধিটাকে আরো একটু বাড়াতে সাহায্য করি। দ্যাটস ইট, নাথিং এলস। একদম নিজের মতো হয়ে ওঠার একটা চ্যানেল। আমার চ্যানেলের নাম ইয়োরসেলফ নন্দিতা ঘোষ। এবং অবশ্যই ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকবে। আর টেকনিক্যাল বিষয়ে যেহেতু আমি এখনো একটু অজ্ঞ, তাই এখনো পর্যন্ত ক্লাসেস গুলো কিন্তু তোমাদের কাছে একটু কোথাও গিয়ে ওপর নিচ হতে পারে। কিছু ক্ষেত্রে টাইমের একটা সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে টেকনিক্যাল দিকে কিছু সমস্যা থাকে। এই সব মিলিয়ে আমার ক্লাসগুলো মোটামুটি চলছে। দেখা যাক কতদূর করা যায়। আশা করছি তোমাদের সঙ্গে যুক্ত হওয়ার একটা পর্যায়ে গিয়ে আমি সমস্ত কিছু ঠিক করে নিতে পারবো। আশা করছি তোমরা আমার ভয়েস এবং ভিডিও সঠিকভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। যে বিষয়টি প্রথমেই বলা সেটা হচ্ছে আমাদের একটা রুটিন সম্পর্কে। আমরা আগের দিনও জানিয়েছিলাম যে আমরা শান্তভাবে বুধবার 1 নম্বর ডেট, সেকেন্ড ডেট হচ্ছে শুক্রবার, এবং থার্ড ডেট হচ্ছে গিয়ে আমাদের শনিবার। এই 3 দিন আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকবো। বুধবার দিন যে ক্লাসটি থাকবে সেটা তোমাদের বাংলা ক্লাস। শুক্রবার দিন যে ক্লাসটি থাকবে সেটা তোমাদের কোনো এক্সাম বেসড ক্লাস। আর আদারওয়াইজ সিডিপির একটি ক্লাস, সিডিপি থিওরি। এবং শনিবার দিন যে ক্লাসটি থাকবে সেটা কোয়েশ্চেনের উপর থাকবে। এই কোয়েশ্চেনটা আমাদের বাংলারও হতে পারে, আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব, তুমি যেটা বলতে চাও সেটা হতে পারে। তার মানে কি, আমাদের 3 দিন আমি তোমাদের ক্লাসটা নেব, বুধবার দিন, শুক্রবার দিন এবং শনিবার দিন। বুধ, শুক্র এবং শনি। আহ আর বাকি ডেট গুলো যদি তোমরা বলে থাকো, কারণ বাকি ডেট গুলোতে আমি অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস নিই, তো তার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার কাছে যেইটুকুনি জায়গা ফাঁকা ছিল আমি সেইটুকুনি জায়গায় আমার নিজের মতো করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি, যেখানে দাঁড়িয়ে স্টুডেন্টরা সরাসরি ভাবে আমার সাথে যুক্ত হতে পারে। আমার যারা স্টুডেন্ট রয়েছে, যারা নতুন রয়েছে, যাদের আমাদের ক্লাস ভালো লাগবে, তাদের সকলকে আমার ক্লাস অনেক ওয়েলকাম। জানানো কি হলো তাহলে, আমরা বুধবার, শুক্রবার এবং শনিবার দিন 3 দিন করে ক্লাস নেব। প্রত্যেকটা ক্লাসই আমি বাংলা এবং সিডিপির উপর নেব। প্রথম 2 দিনের ক্লাস থিওরি বেসের ক্লাস যাবে, অর্থাৎ যে কোনো টপিকের একটি বিস্তারিত আলোচনা হবে, এবং সেটা শনিবার দিন কোনো একটা টপিকের উপর আমরা কিন্তু কোয়েশ্চেন রাখার চেষ্টা করবো, অবশ্যই তোমাদের পড়ানো টপিকের উপর। এখন যে সিরিজটা কমপ্লিট করছি আমি 3 দিন থেকে, লাস্ট শুক্রবার দিন আমি তোমাদের পড়িয়েছিলাম আমাদের ডাব্লিউবি টেট 2023-এ আসা একটা কোয়েশ্চেন পেপার, যার ডিটেলস আলোচনা আমরা করেছিলাম, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ আলোচনা। শুধুমাত্র প্রশ্ন উত্তর আমরা সকলেই জানি, কিন্তু যেটা জানি না সেটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। সেখানে আমি মোট 13টা প্রশ্ন তোমাদের সলভ করিয়েছিলাম। আজকে বাকি 15টা বা 13টা হোয়াট এভার ইট ইস, যে কোনো একটা বিষয়কে আমি সলভ করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? এবং সঠিকভাবে আলোচনার মধ্যে। আশা করছি তোমাদের ক্লাসগুলো উপকারেই লাগবে, এবং তোমাদের পরীক্ষায় যারা সিটেট দেবেন, যারা এসএলএসটি দেবেন, যারা ডাব্লিউবি টেট দেবেন, যারা ত্রিপুরা টেট দেবেন, বা যারা এসটেট দেবেন, বা যারা আমাদের হায়ার লেভেলে, আপার প্রাইমারি লেভেলে বা অন্যান্য জায়গায় পরীক্ষা দেবেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ক্লাসটি কিন্তু উপযোগী হবে। এবং যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবেন মূলত তাদের জন্য আরো অনেক বেশি উপযোগী হবে বলে আমার মতামত। তো দেখা যাক আজকে ক্লাসে আমরা কোথা থেকে সলভ করি এবং তার বিস্তারিত ব্যাখ্যা। চলো, আমরা 13 নম্বর অব্দি কাজটা করেছিলাম। তো এখান থেকে 13 নম্বরের পরের থেকে আমরা শুরু করব, অর্থাৎ 14 নম্বর থেকে আমরা শুরু করব। আমাদের উত্তরগুলো প্রত্যেকটা পেজে দেওয়া রয়েছে। আমরা এখানে বিস্তারিত বর্ণনা করব তোমাদের সামনে, কিভাবে আমরা বিষয়টিকে দেখছি এবং কেন ওই উত্তরটা অন্যান্য উত্তরের সাপেক্ষে সঠিক। পেডাগজির এমন একটা বিস্তারিত বিষয় যেখানে দাঁড়িয়ে তোমার মনে হবে প্রত্যেকটা উত্তর বা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকটা উত্তরই সঠিক, কিন্তু তুমি সেই উত্তরটাই নেবে যে উত্তরটা সবচেয়ে বেশি যথার্থ। এবং যথার্থ কেন, এই জায়গাটাই আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলোতে ব্যাখ্যা করছি, ঠিক আছে? তো দেখা যাক আমাদের প্রশ্নপত্র কি বলছে। দেখো, 14 নম্বর প্রশ্ন,
আমরা সরাসরি প্রবেশ করছি। কি বলছে দেখো, নিচের উক্তিগুলোর কোনটি পেডাগজির ধারণা সম্পর্কে সম্পর্কিত নয়? খুব ভালো করে বুঝবে পেডাগজির ধারণা, পেডাগজি কি জিনিস হয় সেটা আগে তোমাদের বোঝা দরকার। পেডাগজি হচ্ছে কি শিশু মনস্তত্ত্বের একটা দিক, যেটা তোমাকে শেখায় একজন শিশু বেড়ে ওঠার পরে কোন কোন দিকগুলো আসতে পারে এবং তার সাপেক্ষে তোমার কি কি ডিসিশন নেওয়া দরকার। তুমি অ্যাজ আ টিচার একটা বাচ্চাকে পড়াচ্ছ, একটা 5 বছরের বাচ্চাকে পড়াচ্ছ, একটা 7 বছরের বাচ্চাকে পড়াচ্ছ, তার মধ্যে তুমি কি কি ভিন্ন ভিন্ন রূপ দেখতে পারো। তোমার ক্লাসে 40 জন স্টুডেন্ট থাকতে পারে, এই 40 জন স্টুডেন্টের মধ্যে 40 রকমের ভিন্নতা কিন্তু দেখা যেতে পারে। তোমাকে সেটা বুঝতে হবে। এর মধ্যে থাকতে পারে বেশ কিছু বিশেষ শিশু, বেশ কিছু গড গিফটেড চাইল্ড থাকতে পারে, অর্ধেকের বেশি জেনারেল স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু তাদের মধ্যেও তো ভ্যারাইটি দেখতে পারবে এবং সেগুলোকে বোঝার জন্যই আমাদের এই পেডাগজি সাবজেক্টটা কিন্তু তৈরি করা। তো বলছে এই পেডাগজির যে ধারণা রয়েছে সেই সম্পর্কে কোনটি সঠিক নয়। পেডাগজি অনেকগুলো ধারণাকে সামনে রাখে, যেগুলো রাখছে সেগুলো দেখো কি বলছে। পেডাগজি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কিত, একেবারেই তাই, শিক্ষার্থীর চাহিদা বা নিডের সাথে সম্পর্কিত। বিদ্যার্থীর বা শিক্ষার্থীর যেরকম নিড থাকবে পেডাগজি সেই অনুযায়ী কিন্তু চলবে। অর্থাৎ কি, চাইল্ডের জন্য সিস্টেম, সিস্টেমের জন্য কখনো চাইল্ড নয়। আমি এটা 1000বার তোমাদের বলেছি। কি বললাম? চাইল্ডের জন্য সিস্টেম, সিস্টেমের জন্য চাইল্ড নয়। চাইল্ডকে কখনো পরিবর্তিত করা হবে না সিস্টেমের কারণে, সিস্টেমকে পরিবর্তিত হবে চাইল্ডের কারণে, কারণ এটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, টিচার সেন্ট্রিক এডুকেশন নয়। ঠিক আছে? সেকেন্ড কি বলছে দেখো, যেটা আমাদের উত্তর, পেডাগজি সংস্কৃতির প্রভাবের পরিপ্রেক্ষিতে উদাসীন। মানে আমাদের যে কালচার আছে তার প্রভাবের প্রেক্ষিতে কিন্তু উদাসীন থাকে, একেবারেই নয়। কারণ আমরা পেডাগজি দেখেছি, আমরা যখন চাইল্ড ডেভেলপমেন্ট পড়েছি তখন ভাইগস্কি নামে আমাদের একজন বিজ্ঞানীকে পাচ্ছি, যেখানে তিনি বারবার করে বলছেন আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আমাদের বেড়ে ওঠায় সহায়তা করে। এবং ভাইগস্কি সিটেটের জন্য বলো, ডাব্লিউবি টেটের জন্য বলো, বিকাশের পুরো পর্বের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক। তার মতানুসারে আমরা সমাজের পরিপ্রেক্ষিতে শিখি এবং সাধারণভাবে বিকাশের অর্থ আমরা দেখে থাকি যে আমাদের পরিবেশ থেকে আমরা শিখি এবং কিছুটা আসে আমাদের জিনে থেকে। কারো কাছে পরিবেশের অংশটা বেশি, কারো কাছে জিনের অংশটা বেশি, অর্থাৎ বংশগতির অংশটা বেশি, যেটাকে আমরা ইংরেজিতে হেরিডিটি বলে থাকি। তার মানে যদি পেডাগজি সংস্কৃতির ক্ষেত্রে উদাসীন থাকতো তাহলে এটা কখনো সম্ভব হতো না। বিকাশ মাত্রই সেটা পরিবেশ, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের ভাষা, চারপাশের বিষয় আমাদের উপর প্রভাব ফেলছে। পেডাগজি সেই সম্পর্কে সতর্ক, সেই সম্পর্কে সতর্ক ভূমিকা তাকে রাখতে হয়। যদি না রাখে তাহলে কিন্তু পেডাগজির কোথাও গিয়ে একটা খামতি তৈরি হয়, বাচ্চাদের বেড়ে ওঠায় খামতি তৈরি হয়। একটা বাচ্চা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে যেভাবে সহজতার সাথে বেড়ে উঠবে, তাকে যদি তুমি হঠাৎ করে ইংরেজি ভাষায় পড়ানো শুরু করো, সে কিন্তু ততটা সহজতার সাথে বেড়ে উঠতে পারবে না। ইটস আ ভেরি নর্মাল থিং। এবং পেডাগজি সেই দিকটাকে খেয়াল রাখে, কারণ এর উদ্দেশ্যই শিশুর মনস্তত্ত্বকে বোঝা এবং শিশুর বিকাশে যথাযথভাবে সাহায্য করা। তার মানে কি, আমাদের যেটা সঠিক নয় সেটা হচ্ছে এটা, পেডাগজি কখনোই সংস্কৃতির প্রভাবকে বা সংস্কৃতির প্রভাবের প্রেক্ষিতে কখনোই উদাসীন নয়। উদাসীন হলে সে কখনো এই ডিসিশন গুলো যেগুলোর কথা আমি বললাম সেগুলো সে কখনোই নিত না। তৃতীয় কি বলছে দেখো, পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে পেডাগজি পরিবর্তিত হয়। তোমরা হয়তো এই জায়গাটা দেখতে পারছো না কারণ আমার ছবি আছে বলে, হয়তো আমি অতটা মানে আমি দেখতে পারি না এখানটায়। তো হচ্ছে তোমরা, আমি তাই বলছি তোমরা একটু বুঝো। পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগজি পরিবর্তিত হয়। কেন পরিবর্তন হবে? আমি তোমাকে যেভাবে অঙ্ক করাবো সেভাবে নিশ্চয়ই বাংলা পড়াবো না। আমি তোমাকে যেভাবে বাংলা পড়াবো সেভাবে নিশ্চয়ই আমি তোমাকে খেলাধুলো শেখাবো না, যেটাকে আমরা ফিজিক্যাল এডুকেশন বলে থাকি, সেটা নিশ্চয়ই শেখাবো না। এইভাবেই আমাদের বিভেদ হয়ে যায় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বা পাঠ্যক্রমের ক্ষেত্রে। বা আমি তোমাকে 6 ক্লাসে যে বিষয়টা বোঝাবো আমি তোমাকে নিশ্চয়ই 8 ক্লাসে সেই বিষয়টা বোঝাবো না, বিস্তারিত কোনো কিছু বোঝাবো, আরো বিশেষ কিছু দেখানোর চেষ্টা করব। তারপরে কি বলছে দেখো, পেডাগজি হলো প্রকৃতিগতভাবে বিবর্তনশীল। বিবর্তন কথার অর্থ হচ্ছে কি সময়ের সাথে এবং পরিবেশের সাথে পরিবর্তিত একটা বিষয়। একেবারেই তাই, আমি এইমাত্র বললাম যে আমরা সাবজেক্টের সাথে পরিবর্তিত, আমরা পরিবেশের সাথে পরিবর্তিত, আমরা সমাজের স্ট্রাকচারের সাথে পরিবর্তিত পেডাগজিকে হতে হয়। কারণ যেরকম যেরকম শিশুদের ব্যবহার দেখা যাবে, যেরকম যেরকম শিশুদের মধ্যে পরিবর্তন দেখা যাবে, যেরকম যেরকম শিশুদের মধ্যে ভ্যারাইটিস দেখা যাবে, আমাদের সেভাবে পরিবর্তিত হতে হবে এবং এডুকেশন সিস্টেমকে সেরকম ভাবে তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? একজন শিশু হতে পারে সে কোনো স্পেশাল চাইল্ড, তার পক্ষে সম্ভব হচ্ছে না সাধারণ শিশুর মতো বোঝা। তোমাকে অবশ্যই দেখতে হবে সে কিভাবে বুঝতে পারে, কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে একটা
একটাই লক্ষ্য, শিশুর বিকাশের দিকে লক্ষ্য। শিশুকে তুমি কখনো ছেড়ে গড় 50টা স্টুডেন্টকে নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে না। তোমাকে সেই নির্দিষ্ট শিশুর উপর ততটাই নজর দিতে হবে যতটা তুমি বাকি 50 জন স্টুডেন্টের উপর নজর দিতে পারছো। বোঝাতে পারলাম? তার মানে এর থেকে তুমি কি বুঝলে? যেটা করতে হবে না সেটা বুঝলে। দ্বিতীয় যে বিষয়টা বুঝলে, কি কি হয় পেডাগজির মধ্যে সেটা বুঝলে। কি কি হয়? পেডাগজি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত, পেডাগজি বিবর্তনশীল, সময়ের সাথে, পরিস্থিতির সাথে, পরিবেশের সাথে তা পরিবর্তন হয়। বিভিন্ন পাঠ্যক্রম অনুযায়ী তার কিন্তু পরিবর্তিত হতে দেখা যায়, এবং তা কিন্তু আমাদের সংস্কৃতির ওপরে প্রভাব কিন্তু উদাসীন নয়। সে কিন্তু সংস্কৃতিকে মাথায় রেখে তার স্ট্রাকচার গুলো কিন্তু, পেজ গুলো কিন্তু তৈরি করতে থাকে, বা সেই অনুযায়ী কিন্তু নিজের কাঠামোকে গঠন করছে। বোঝাতে পারলাম? এই জন্য আমাদের বি নম্বর উত্তরটা সঠিক বাদ বাকিগুলোর তুলনায়। কি বলছে দেখো 15 নম্বর প্রশ্নের উত্তর, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? এবার তার আগে তোমাদের বুঝতে হবে নির্মিতিবাদ কি জিনিস হয়ে থাকে। নির্মিতিবাদ বলতে কোনো একটা নির্মাণকে বলা হয়ে থাকে। এটাকে আমরা ইংরেজিতে কনস্ট্রাকটিভিস্ট বলে থাকি। যারা নির্মিতিবাদের তত্ত্বকে প্রেজেন্ট করেছেন তাদেরকে আমরা কনস্ট্রাকটিভিস্ট বলে থাকি। বাংলায় সেটাকে নির্মিতিবাদী বলা হয়ে থাকে। নির্মিতিবাদ কারা তোমাকে সেটা বুঝতে হবে। নির্মিতিবাদ হচ্ছে সেই মানুষগুলো বা সেই বিজ্ঞানীরা যাদের কথার মধ্যে ভিত আছে। ভিত মানে কি? যাদের কথার সত্যতা আমরা পরিবেশে, আমাদের বিকাশের পর্বে, আমাদের প্রেজেন্ট লাইফে আমরা দেখতে পাই। কিভাবে ম্যাম, কি বোঝাতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না, একটু আরেকটু বেসিক্যালি ভেঙে বোঝাই। যে আমরা যে পিঁয়াজের কথা বলেছিলাম, আমরা যে ভাইগৎস্কির কথা বলছি, এই প্রত্যেক বিজ্ঞানী যাদের কথা আমরা বলছি তাদের যে বিকাশের পরিবর্তনের দিক, সেটা মস্তিষ্কের বা কগনিটিভ দিক থেকে হোক, কেউ যদি সমাজের দিক থেকে বলে থাকে সেই দিকগুলো হোক না কেন, আমাদের কোহলবার্গ নৈতিকতার দিক থেকে বলেছেন, এগুলো তুমি সমাজে এবং বাচ্চার পরিবর্তিত বয়সের সাথে, বাচ্চার পরিবর্তিত স্ট্রাকচারের সাথে তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে। পিয়াজে কগনিটিভের উপর দিয়েছেন, এবং বাচ্চার মধ্যে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের যে চেঞ্জেস গুলো আছে আমাদের সামনে সেগুলো প্রতিফলিত। ভাইগৎস্কি বলছেন যে সমাজের সাথে মানুষ কিন্তু ক্রিয়া করে শেখে, সেটা আমরা কিন্তু দেখতে পাই যে পরিবেশ মানুষের উপর কতটা এফেক্ট ফেলছে আমি দেখতে পাচ্ছি। ঠিক তেমনই ভাবে নৈতিকতার যে বিকাশ পর্ব কোহলবার্গ দিয়েছে, নৈতিকতার বিকাশ পর্ব বলতে আমরা সাধারণত মোরাল ভ্যালুস গুলোকে বলে থাকি। তো বাচ্চার মধ্যে মোরাল ভ্যালুস কিন্তু সময়ের সাথে পরিবর্তিত, তার কাছে চাহিদাগুলো সময়ের সাথে পরিবর্তিত, এবং সেটা আমি দেখে থাকি কোথায় বলতো? সেটা কিন্তু আমি দেখে থাকি নৈতিকতার বা কোহলবার্গের কথা। কোহলবার্গ বিজ্ঞানী নৈতিকতার বিকাশের ক্ষেত্রে এই প্রত্যেকটা যে বিকাশের ক্ষেত্র বললাম সেটা আমরা দেখতে পারি। কি পাচ্ছি? দেখতে পাচ্ছি। যার প্রেজেন্ট লাইফে একটা ভিত্তিভূমি রয়েছে, যার পরিবর্তন আমরা দেখতে পারি, যার বিকাশ আমরা দেখতে পারি। কিন্তু আমাদের আরো একজন বিজ্ঞানীর কথা আমাদের ডাব্লিউ.বি. টেটে রয়েছে। ঠিক আছে, ডাব্লিউ.বি. টেটে রয়েছে। তার নাম কি? তার নাম ফ্রয়েড। ফ্রয়েড যে তত্ত্বটি দিয়েছেন, বিকাশের যে পর্যায়ের কথা বলেছেন, সেটাকে আমরা বলে থাকি সাইকোসেক্সুয়াল তত্ত্ব। সাইকোসেক্সুয়াল তত্ত্ব। ঠিক আছে, এই সাইকোসেক্সুয়াল তত্ত্ব হচ্ছে এমন একটা বিষয় যেখানে দাঁড়িয়ে বিজ্ঞানী ফ্রয়েড দেখাচ্ছেন, এটা ফ্রয়েডের তত্ত্ব, যে বাচ্চার মধ্যে থেকে যখন সে ছোট থাকে তখন থেকেই একটা সুপ্ত সেক্সুয়াল দিক কিন্তু থাকে। বাচ্চার মধ্যে এই সেক্সুয়াল নিডটা কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়। তার মধ্যে তিনি ভাবতে চেয়েছেন এরকম ভাবে যে আঙুল চুষাও এক ধরনের সেক্সুয়াল নিড। তার পরবর্তী সময় বাচ্চা যে মাতৃদুগ্ধ পান করে সেটাও এক ধরনের নিড। তার পরবর্তীকালে যেরকম যেরকম সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে সেরকম সেরকম ভাবে তার সেক্সুয়াল নিড গুলো চেঞ্জেস আসছে। বোঝাতে পারছি? কিন্তু এর কোনো প্রমাণ আমরা কিন্তু অন্যান্য কোনো বিজ্ঞানীর কথায় বা বর্তমান লাইফে পাই না। এটা ফ্রয়েডের নিজের মনস্তত্ত্বের থেকে তৈরি হওয়া একটা তত্ত্ব, যেটার প্রমাণ আমরা সেভাবে কিন্তু বর্তমান লাইফে দেখতে পাই না, বা এর কোনো তত্ত্ব পরবর্তী সময়ে কোনো বিজ্ঞানী রেখেছেন বলে দেখা যায় না, বা এটার যে বেড়ে ওঠা পরিবর্তন বা এর কোনো সঠিক ব্যাখ্যা আমরা কিন্তু পাই না। অবশ্যই তিনি দিয়েছেন, অবশ্যই বিকাশের ক্ষেত্রে এটা আরো একটা পর্যায়ে, অন্যভাবে আমরা দেখছি বিকাশকে, কিন্তু সেটার কিন্তু ভিত্তিভূমি পাওয়া যায় না। যেহেতু পাওয়া যায় না, অবশ্যই সেটা নির্মিতিবাদ নয়। কিন্তু বাকি আমি যাদের কথা বললাম, যাদের গুলো দেখা যায়, যে পরিবর্তনগুলো প্রেজেন্ট লাইফে লক্ষ্য করা যায়, তাদেরকে আমরা নির্মিতিবাদ। নির্মিতিবাদ হচ্ছে সেই জিনিসটা
যেখানে তুমি নির্মাণের ভিত্তিভূমিকে দেখতে পাচ্ছ। একটা বাড়ি যার উপর তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারকে দেখতে পাচ্ছ এবং সে বাড়িটাকেও তুমি দেখতে পাচ্ছ। সঠিক তথ্য, সঠিক ব্যাখ্যা এবং প্রেজেন্ট লাইফে যার পরিবর্তন এবং পরিমার্জন দুটোই দেখা যায়। এটাকে আমরা নির্মিতিবাদ বলছি। এবার এই নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোন কোন বিষয়গুলো সঠিক এবং কোন কোন বিষয়গুলো সঠিক না আমরা দেখবো। আমাদের কাছে প্রশ্নে চেয়েছে কোনটি অনুপযুক্ত, মানে কোনটি সঠিক নয় এই জায়গাটা। তার আগে তোমাকে নির্মিতিবাদ আমি দেখালাম। কি বলছে দেখো, পরীক্ষামূলক কাজের দ্বারা কোনো কিছুকে আবিষ্কার করা। নির্মিতিবাদ পরিবর্তনের সাথে, সময়ের সাথে, পরিবর্তিত পরিবেশের সাথে কিন্তু পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার করতে পারে। ঠিক আছে। দলগত শিখনে সহযোগিতা করে নির্মিতিবাদ। তারপর কি বলছে, যে কোনো নৈর্ব্যক্তিক ঘটনা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে কিন্তু উৎসাহিত করে। আমাদের নির্মিতিবাদ যে কোনো একটি ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুমি দেখতে পারবে, কারণ তার বেসিক একটা ভিত রয়েছে। তুমি তাকে হাওয়ায় কথা বলছো না, বাচ্চা যে বেড়ে উঠছে সেটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। কিন্তু সাইকোসেক্সুয়াল তত্ত্বে যে কথাটা বলা হয়েছে, বাচ্চার যেই এই সেক্সুয়াল একটা দিক ছোটবেলা থেকে সে যে নিজের সেক্সুয়াল নিডকে পরিপূর্ণ করছে বিভিন্ন ধরনের ক্রিয়ার দ্বারা, এর কিন্তু কোনো তুমি ভিত্তিভূমি বা এর কিন্তু তুমি প্রকাশ সঠিকভাবে কিন্তু দেখতে পারবেন। একজন বিজ্ঞানী তার মতানুসারে তিনি ব্যাখ্যা করেছেন বা বলার চেষ্টা করেছেন, কিন্তু তার তেমন ভাবে ব্যাখ্যা এবং সঠিকভাবে প্রমাণ কিন্তু আমরা পাই। তার জন্য আমরা কিন্তু সেটাকে অনুপযুক্ত করছি। দেখো, কিন্তু যেটা নির্মিতিবাদ প্রকাশ করে না সেটা হচ্ছে ব্যাখ্যা, একটি বিশেষ মুখস্থ করা ব্যাখ্যা। নির্মিতিবাদের ভিত্তিভূমি থাকে, তাকে তোমাকে মুখস্থ করতে হয় না। নির্মিতিবাদ যে কোনো একটা তত্ত্বের সঠিক ভিত তৈরি করে সঠিক বাড়ি গঠনের কার্য। সেটা তোমাকে বুঝতে হয়, সেটা তুমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারো, সেটা থেকে তুমি নতুন কিছু আবিষ্কার করতে পারো এবং অনেকগুলো মানুষ মিলে সহযোগিতার সাথে কোনো একটা বিষয় শিখতে পারো। কিন্তু তোমার তার জন্য মুখস্থ করার প্রয়োজন হয় না এবং নির্মিতিবাদ সেটাকে কি বলবো মানে এগিয়ে নিয়ে যায় না। মুখস্থ করা বা রোড মেমোরাইজেশন নির্মিতিবাদ তার পক্ষে নয়। এটা হচ্ছে বিষয়, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু অনুপযুক্ত। আমরা 16 নম্বর প্রশ্নে যাব, একটা বিকাশের উপর বৃদ্ধির উপর প্রশ্ন। বিকাশ এবং বৃদ্ধি সম্পর্কে আমি আগের ক্লাসেস গুলোতে আলোচনা করেছি, তোমরা একটু গিয়ে পারলে দেখে নেবে। আমরা এখানেও একটু আলোচনা করছি। দেখো, আরেকটা বিষয় যেটা বলার, এখনকার সিটেটের ভার্সনটা পুরোটাই এরকম হয়ে গেছে, যেখানে আমরা বিবৃতির ওপর এবং সঠিক পরিকল্পনার ওপর ভিত্তি করে রিজন এবং হচ্ছে গিয়ে তোমার বিবৃতি এবং আরেকটা কি বলো ইসের উপর ভিত্তি করে কিন্তু কোয়েশ্চেন গুলো আসে। আর এরকম ধরনের কিছু কিন্তু আলোচনা দেখা যায়, যেখানে তোমাকে 4টে বা 5টা তত্ত্ব দেওয়া হয়, তার সাপেক্ষে তুমি ব্যাখ্যা করে কোনটা সঠিক এবং কতগুলো সঠিক সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। শুধুমাত্র সেটেড বা ডাব্লিউবির টেটে নয়, এস্টেট বা অন্যান্য জায়গায় কিন্তু এরকম ধরনের আমরা কিন্তু একটা বিষয়কে দেখতে পাই, যেখানে কোয়েশ্চেনের স্ট্রাকচার কিন্তু এরকম হচ্ছে। এরকম হওয়ার মানে কি, যে তোমাকে আরো বেশি সতর্ক হতে হবে। তুমি শুধুমাত্র মনে রাখলে হবে না যে পিঁয়াজে কোন বিষয় তত্ত্ব দিয়েছে, তোমাকে আরো 10টা বিষয়ের সাপেক্ষে, 10টা তত্ত্বের সাপেক্ষে মনে রাখতে হবে। তার জন্য থিওরি ক্লাসগুলো করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, ধারাবাহিক উন্নয়নের ক্রম নির্দিষ্ট। ধারাবাহিক যে উন্নয়নের ক্রম রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট করছে, সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয়। ঠিক আছে। তারপর বলছে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। জন্মগত জৈবিক প্রবণতা প্রকাশই হলো পরিণমন। বিকাশ একমাত্র বংশগতির দ্বারা প্রভাবিত হয়। তোমাকে এর মধ্যে দেখতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক না। আমাদের এখানে উত্তর দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা এখানটা ব্যাখ্যা করব কোনটা সঠিক কোনটা সঠিক। কেন এক সঠিক, দেখো আমাদের যে ধারাবাহিক ক্রম আছে, অর্থাৎ আমাদের ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে আমাদের যে বড় হওয়া, এই পর্যায়গুলো প্রত্যেকটা কিন্তু এক। কিরকম ভাবে এক, যে কোনো মানুষ, সে বিশেষ শিশু হোক, গিফটেড চাইল্ড হোক, সে ইন্ডিয়াতে বড় হোক নাকি আমেরিকায় বড় হোক, প্রত্যেকেই ছোট থেকে বড় হচ্ছে, তাই তো? মানে কি, তার জন্ম হচ্ছে, তারপর সে শৈশবে পদার্পণ করছে, তারপর সে বাল্যকালে পদার্পণ করছে, তারপর সে কিশোরে যাচ্ছে, তারপর সে মধ্যবয়স্ক হোয়াট এভার ইট ইজ, এই করে করে বার্ধক্যে পৌঁছাচ্ছে। কিন্তু এই ফেজ গুলো দেখো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় এক, একটা গাণিতিক নিয়ম, এটাকে ক্রম বলে, যে ক্রমটা কখনো ভাঙে না এবং প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ইভেন পৃথিবীর সমস্ত জায়গায় এক হয়। এটাকে একটা গাণিতিক নিয়ম বলে। ক্রম কখনো ভাঙতে পারে না। একটা নির্দিষ্ট ক্রম, 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, 3-এর পরে 4 আসবে, 4-এর পরে 5 আসবে। কখনোই 5 4-কে ওভারল্যাপ করবে না বা 3 5-কে ওভারল্যাপ করবে না, এটা সম্ভব নয়।
এটাকে নির্দিষ্ট ক্রম বলে। এবং ক্রম পৃথিবীর সর্বত্র সব জায়গায় কিন্তু একই রকম হয়, এটাকে একটা ইউনিভার্সাল থিং বলা হয়। ঠিক আছে, ধারাবাহিকের এই ক্রম, ধারাবাহিক যে উন্নয়ন, আমাদের যে উন্নয়ন হচ্ছে, সেই ক্রম কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, ইভেন পৃথিবীর সমস্ত মানুষ জীবের ক্ষেত্রে কিন্তু একই ধরনের হয়। ঠিক আছে, তার মানে কি হলো, এটা একেবারে সঠিক একটি তত্ত্ব। তারপরে যেটা বলছে দেখো, কি বলছে, সরি, তারপর যেটা বলছে দেখো, বৃদ্ধি বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত। খুব ভালো করে মনে করলে দেখবে আমাদের কিন্তু এটা বৃদ্ধি ছিল না, এটাকে বিকাশ বলে। ঠিক আছে, আমাদের বৃদ্ধি বা উচ্চতা, চোখের রং, চুলের রং, গায়ের রং, এগুলো সব সাধারণত ভাবে বেশিরভাগ ক্ষেত্রে জিনগত দ্বারা প্রভাবিত হয়, সেটা আমাদের পরিবেশ এফেক্ট রাখে। ঠিক আছে, বৃদ্ধি বা গ্রোথ আমাদের বংশগতি পরিবেশ দ্বারা প্রভাবিত নয়, বিকাশ বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত। যদি তুমি দেখো খুব ভালো করে, এইটা কিন্তু ভুল, খুব ভালো করে দেখো, এই পুরো সেন্টেন্সটা কিন্তু তুমি যদি ধরতে পারো ভুল। এবার তুমি একটু নিচের দিকে চলে আসো, তোমাকে পুরো প্রশ্ন পড়তেও হবে। যদি দুই ভুল হয়ে থাকে, খুব ভালো করে নিচের দিক থেকে দেখো, ওপরে তো এক রয়েছে, দুই নেই। ঠিক আছে, এখানে দেখো দুই রয়েছে, তার মানে এটা ভুল। এখানেও দেখো দুই রয়েছে, তার মানে এটা ভুল। এখানে শুধুমাত্রই দুই রয়েছে, তার মানে এটা ভুল। তোমাকে পুরো প্রশ্ন পড়তেই হলো না, তুমি বুঝতে পেরে গেলে এক তোমার উত্তর। বোঝাতে পারলাম কতভাবে প্রশ্নকে সলভ করা যায়। সঠিক তোমার কাছে ডিরেকশন থাকলে, সঠিক তত্ত্ব এবং সঠিক ভাবনা ধারণা থাকলে কোনো বিষয় সম্পর্কে, তুমি খুব ইজিলি একটা কোয়েশ্চেনকে সলভ করতে পারো। ঠিক আছে, আমরা এভাবে প্রশ্নকে সলভ করব। ঠিক আছে, বোঝাতে পারলাম। খুব ভালো করে প্রশ্নপত্র পড়তে হবে, প্রশ্নপত্রের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে। সেটা ম্যাথসের ক্ষেত্রে বলো, সিডিপির ক্ষেত্রে বলো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলো না কেন, তোমাকে শুধু ধারণাগত দিক থেকে ক্লিয়ারেন্স রাখতে হবে, পড়তে হবে সঠিকভাবে, বুঝতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। যদি সেটা না করতে পারো, বুঝবে চাকরির পরীক্ষাগুলো কিন্তু তোমার জন্য নয়। ক্লাস পরীক্ষা হতে পারে, অবশ্যই মুখস্থ করে সেখানে তুমি কিছু ঢেলে দিতে পারো। চাকরির পরীক্ষা ইজ আ ডিফারেন্ট থিং, কম্পিটিটিভ লেভেল ইজ আ ডিফারেন্ট থিং। কেউ একজন ভালো স্টুডেন্ট মানে, ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট মানে সে যে চাকরি পাবে, এরকম কোনো মানে নেই। ঠিক আছে, আমাদের স্যাররা বলতেন যে, আমরা দেখেছি বড় বড় হ্যাদের না হয়ে যেতে, এই বড় বড় হ্যারা হচ্ছে সেই মেধাবী স্টুডেন্টরা যারা চাকরির পরীক্ষায় বা নিজের প্রতিষ্ঠার জায়গায় নিজেকে তৈরি করতে পারে। প্রতিষ্ঠা জিনিসটা আলাদা হয়, তার সাথে মেধা বা অন্যান্য কিছুর কোনো সম্পর্ক হয় না। অবশ্যই মেধার হতে পারে, কিন্তু সংখ্যা, যেটাকে আমরা মুখস্থ করেও আনতে পারি, নাম্বারের সংখ্যা, এর সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম। বাকিগুলো একই রকম, আমি একটু বাকিগুলো তবু ব্যাখ্যা করে দিই। যে জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন, শুধুমাত্র জৈবিক প্রবণতার প্রকাশ পরিণমন নয়। বিকাশ একমাত্র বংশগতি দ্বারা নির্ধারিত, বিকাশ কখনো একমাত্র বংশগতি দ্বারা নির্ধারিত হয় না। বিকাশ বংশগতি এবং পরিবেশের কিন্তু গুণফল, অর্থাৎ বিকাশ বংশগতি এবং পরিবেশ উভয় দ্বারাই প্রভাবিত হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। এই ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন যখন আমরা কোনো সলভ করছি। ঠিক আছে, একবার যদি এভাবে ধারণাগত বিষয়কে ক্লিয়ার করতে পারো, তাহলে তুমি বুঝবে যে পরবর্তী সময় যে কোনো জায়গায় তুমি পড়াশোনা করতে যাও না কেন, কোয়েশ্চেন সলভ করতে যাও না কেন, তোমার আর কোনোদিন অসুবিধা হয় না। তুমি একবার পড়ে দেখো। আমি একবারে সিটেট কমপ্লিট করেছি, আমি একজন সিটেট পাঠ করা স্টুডেন্ট, এবং আমি যখন পড়াশোনা করেছি মাত্র 2 থেকে 3 মাসে আমি এসে পড়েছি, এবং আমার ডাব্লিউবি টেটও সেম এরকম 2 থেকে 3 মাসের মধ্যে আমি কমপ্লিট করেছি। আমি আমার জন্য বলছি না, আমি সকলের জন্য। আমি যেভাবে পড়েছি আমি শুধু সেইটুকুনি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই, আর কিচ্ছু না। আমি চাই আমাদের এই যে বিশাল একটা বেকারত্বের রাজ্য আছে, যেখানে দাঁড়িয়ে আমাদেরকে অনেক সময় পাস না করার কিছু, পাস না করতে পারার একটা জায়গা থেকে দাগিয়ে দেওয়া হয় যে তুমি ক্যাপেবল নও বা তুমি এলিজিবল নও, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া গুলো অন্তত ফ্রি অফ কস্ট তোমরা পাও, সেজন্য আমার শেখানো। আমি যেভাবে পড়েছি তোমরাও সেভাবে পড়ো, এবং নিজেদেরকে খুব সহজে উতরে দিতে পারো। যাতে আমি একবারে সিটেট পাস করেছি, আমি একবারে ডাব্লিউবি পাস করেছি, এবং সবচেয়ে মজাদার বিষয়, আমি যখন ট্রেনিং করছিলাম আমি সেই মধ্যে আমি সেই দুটো পরীক্ষা কিন্তু পাস করেছি। তো এই বিষয়টা থেকে তুমি ভাবতে পারো যে, বুঝতে পারবে যে খুব সহজে করা যায় তুমি যদি সঠিক পদ্ধতি একবার গ্র্যাব করতে পারো। যাই হোক, সেগুলো পরবর্তী কথা। আমরা 17 নম্বরে প্রশ্নে চলে যাই। কি বলছে দেখো, কোহলবার্গ সম্পর্কে তোমাদের একটু আগে আমি বলছিলাম যে কোহলবার্গের মতে নৈতিকতার বিকাশ। কোহলবার্গ মনে রাখবে নৈতিকতা বা মরাল ভ্যালুজ এর উপর তত্ত্ব, কিসের উপর রেখেছে, মরাল ভ্যালুজ বা নৈতিকতার উপর তত্ত্ব রেখেছে। এবং
তার এর উপর কোয়েশ্চেন আসে যে এটির কটি পর্যায় আছে বা কটি বিভাগ রয়েছে, এরকম রয়েছে। ঠিক আছে, আগে তোমাকে বুঝতে হবে কোহলবার্গের তত্ত্ব কি বলছে, প্রশ্নটাকে পড়ে নি। কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করতে পারে। বিমূর্ত মানে কি জিনিস হয়, যে জিনিসকে আমরা চোখে বা পঞ্চেন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি, স্পর্শ করতে পারি না, তাকে দেখতে পাচ্ছি না, তাকে ছুঁতে পারছি না, এরকম একটা জায়গা থেকে আমরা যদি বিলং করি, সেগুলো কিরকম জিনিস হয়ে থাকে, প্রেম হতে পারে, স্বাধীনতা হতে পারে, ভালোবাসা হতে পারে, সততা হতে পারে, এরকম বিভিন্ন জিনিস যেগুলো দেখবে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিন্তু সেগুলোকে ফিল করতে পারি না। তো তাকে আমরা বিমূর্ত জিনিস বলি। যেগুলোকে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি সেগুলোকে আমরা সাধারণতভাবে বিমূর্ত জিনিস বলি। ঠিক আছে, এবারে আমাদের যে স্টেজেস গুলো আছে সেগুলো দেখো, নিচে এই জায়গাটা দেখানো আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তাই বড় ছবিটা দেখো, কারণ ওটাতে আমার ছবিতে ঢাকা পড়ে যায়। ঠিক আছে, স্টেজেস অফ মরাল ডেভেলপমেন্ট, এটাকে আমরা নৈতিকতার বিকাশের পর্যায়ে বলে থাকি। কোহলবার্গের তত্ত্ব এটি একটি, কার তত্ত্ব খুব ভালো করে বুঝবে, কোহলবার্গের তত্ত্ব, যেটা কে দিয়েছেন, আমাদের দিয়েছেন কোহলবার্গ, মরাল ডেভেলপমেন্টের উপর, মানুষের নৈতিকতার বিকাশের উপর। নৈতিকতা কি জিনিস, ভালোকে ভালো বলতে পারা এবং খারাপকে খারাপ বলতে পারা। তোমার এই মেরুদণ্ডটা সোজা থাকলে তুমি ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে পারো। ঠিক আছে, এইবারে তিনি দেখাচ্ছেন যে আমাদের যে বয়সের পরিবর্তন আছে তার মাধ্যমে নৈতিকতার বিভিন্ন ফেজেস গুলো চেঞ্জ হয়। আমি ছোটবেলায় আমার নৈতিকতা তৈরি হয় কিভাবে বলতো, যেখানে দাঁড়িয়ে আমার কিছু লাভ থাকবে, আমাকে কেউ কিছু দিলে আমার সেটাই ঠিক বলে মনে হচ্ছে, কেউ আমাকে ভালো বললে আমার মনে হচ্ছে আমি সঠিক কাজ করেছি। হয়তো আমি কারোর জন্য ফল চুরি করে এনে দিয়েছি কারোর বাগান থেকে, যেহেতু সে খেতে পাচ্ছে, আমাকে বলেছে খুব ভালো কাজ করেছিস, তার মানে আমার কাছে কিন্তু সেটা ভালো কাজ হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে বাচ্চাকে বাবা মারা খেলতে দিতে চায় না, কিন্তু বাচ্চাটা হয়তো খেলতে গেলে তার মন ভালো থাকবে, তার শরীর ভালো থাকবে, এবং বাচ্চাটা হয়তো কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে এতটাই বেস্ট, হয়তো ভালো কোনো প্লেয়ার হতে পারে, কিন্তু মা বাবা চায় না বা বকবে বলে সে খেলতে গেল না। এই যে খেলতে না যাওয়ার পার্টটা, তাতে কি হলো, তাতে এটা হলো যে তোমার মনে হলো যে বাচ্চার এটা মনে হয় যে বড়রা আমাকে বকেছে, তার মানে এটা কিন্তু খারাপ কাজ, খেলা একটা খারাপ কাজ, সে খেলতে গেল। তার মধ্যে এরকম একটা থিঙ্কিং তৈরি হয়। এবার মরাল ভ্যালুস গুলো বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের হয়ে থাকে। দেখো কি কি বলছে, আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে নৈতিকতার বিষয়টা কি হয়। সময়ের সাথে পরিবর্তিত পরিবেশে আমাদের নৈতিকতার দৃষ্টিভঙ্গি গুলো কিন্তু পরিবর্তিত হতে থাকে। সেখানে আমরা তিনটে আমরা ইসেকে পাই, তোমাদের পর্যায়কে, স্টেজকে পাই, স্তরকে পাই, এবং 6টা পর্যায়। তিনটে যে স্টেজ গুলো রয়েছে সেগুলো দেখো কি কি রয়েছে। ফার্স্ট স্টেজ হচ্ছে কি প্রি কনভেনশনাল স্টেজ, দ্বিতীয় হচ্ছে কনভেনশনাল স্টেজ, এবং থার্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল স্টেজ। এই প্রত্যেকটাতে দুটি দুটি করে পার্ট রয়েছে, অর্থাৎ অল টোটালে 6টি পর্যায় রয়েছে। কিন্তু আমাদের কটি রয়েছে, 6টি কিন্তু স্তর বা পর্যায় রয়েছে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, স্তর রয়েছে। এইবারে সেখানে কি কি রয়েছে দেখো, অ্যাভয়েডিং পানিশমেন্ট, সেলফ ইন্টারেস্ট, গুড বড অ্যাটিটিউড, ল অ্যান্ড অর্ডার, মরালিটি, সোশ্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড প্রিন্সিপাল। এগুলো কি কি হয় আমি একটু ব্যাখ্যা করি 6টি স্টেজে। প্রথম যে স্টেজটা হয়, বাচ্চা মনে করে বাচ্চাকে তুমি কোনো কারণে যদি বকে থাকো বা কোনো কাজের কারণে তাকে যদি মেরে থাকো, যদি সে পানিশমেন্ট হয় তার কাছে সেটা খারাপ কাজ। বোঝাতে পারলাম, মানে শাস্তি সমূহ দ্বারা সে কিন্তু খারাপ এবং ভালোকে ডিফাইন করছে। তারপরে স্টেজে কি হচ্ছে, বাচ্চা থেকে, তোমার থেকে যদি বাচ্চার কোনো কিছু লাভ হয়, অর্থাৎ তুমি বললে তুই বল নিয়ে আয়, আমি তাহলে তোকে ব্যাট করতে দেবো। আমাদের বাচ্চাকালে হতো না, আমাদের দাদারা ঠাদারা এরকম, আমরা যখন খেলতে খেলতে, তুই বল নিয়ে আয়, আমি তোকে খেলতে দেবো। বা হচ্ছে গিয়ে হচ্ছে যে লুকোচুরি খেলা বা অন্যান্য কিছু খেলা তোমরা খেলেছো কিনা জানি না। তো আমি দেখতাম যে ছেলেরাও যখন মাঠে খেলতো, আমরা তো খেলতে দিতাম, তখন বড় দিদিরা বলতো এটা কর, তাহলে ওটা করতে দেবো। আমার যেখানে লাভ আছে, যেখানে আমার তুমি গিভ এন্ড টেক পলিসি টাইপের, এটা অনেক সময় প্রশ্নে আসে। আর সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার এরকম জায়গা হচ্ছে যে তুমি যদি তাকে কিছু দাও, সে যদি ফিডব্যাকে কিছু পায়, তাহলেই তার কাছে সেটা ঠিক বা বেঠিক দিক। তুমি যদি তাকে কিছু না দাও কোনো কাজ করানোর পর, তার কাছে কিন্তু সেটা সঠিক কাজ। ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের দ্বিতীয় স্তরে ব্যক্তি হয়, সেটা ব্যক্তি কেন্দ্রিক নৈতিকতা বোধের মধ্যে পড়ে, যেখানে দাঁড়িয়ে বাচ্চা নিজের স্বার্থকে দেখছে, কিন্তু সেলফ ইন্টারেস্টকে দেখছে। তারপরের জায়গায় দেখো গুড বয় নাইস গার্লের একটা জায়গা, ভীষণ প্রশ্ন আসে গুড বয় নাইস গার্লের থেকে, এটা কিন্তু সেকেন্ড পর্যায়ের আমাদের, অর্থাৎ কনভেনশনাল পর্যায়ের মধ্যে পড়ে। এখানে গুড বয় নাইস গার্ল হচ্ছে গিয়ে, এখানে গুড বয় অ্যাটিটিউড লেখা আছে। এখানে পর্যায়ে কি হয়,
কোনো একটা কাজ করার জন্য তুমি যদি বাচ্চাকে সুনাম করে থাকো বা ভালো বলে থাকো, বাচ্চার কাছে সেটাই ভালো কাজ। বাচ্চাকে যদি তুমি কোনো একটা বিষয়ে তুমি তাকে যদি বকে থাকো, তাহলে সেটা কিন্তু তার কাছে খারাপ কাজ। পানিশমেন্ট বিষয়টা আলাদা, আর বকা মারার বিষয়টা কিন্তু আলাদা। বোঝাতে পারছি আমি? পানিশমেন্ট হচ্ছে গিয়ে তুমি তাকে পেটাচ্ছ, তুমি তাকে শাস্তি দিচ্ছ। এখানে শাস্তি নয়, তুমি তাকে ভালো দিচ্ছ, ভালো বলছো বা খারাপ বলছো, তার উপর তার কিন্তু অ্যাটিটিউড নির্ভর করছে। তুমি যদি তাকে ভালো বলো কোনো কাজের জন্য, তাহলে সেটা মনে করে সামাজিক দিক থেকে সেটাই ভালো কাজ। ঠিক তেমনই ভাবে তুমি যদি কোনো কাজের জন্য তাকে খারাপ বলো, তাহলে তার কাছে সেটা কিন্তু খারাপ কাজ। ল অ্যান্ড অর্ডারে কি জিনিস হয়ে থাকে? ল অ্যান্ড অর্ডার বলছে যে যেখানে দাঁড়িয়ে আমাদের কোনো ধরনের সমাজের নীতিবোধ হয় না, যেখানে দাঁড়িয়ে তুমি একটা 18 বছরের বাচ্চাকে ট্রাফিক রুল সম্পর্কে শেখাচ্ছ, যে সে সেটা শিখলো, বড়দের মারতে নেই এই বিষয়টা শিখলো, এই যে বিষয়টা রয়েছে যেখানে দাঁড়িয়ে সে কিন্তু সামাজিক বা রাষ্ট্রের কিছু নিয়ম নীতিকে মানছে, সেটা কিন্তু আমাদের ল অ্যান্ড অর্ডারের মধ্যে পড়ছে, যেটা আমাদের কনভেনশনাল স্টেজের অপর স্তর। তারপরটা দেখছে, দেখো কি বলছে, একটা হচ্ছে কি সোশ্যাল কন্ট্রাক্টের স্তর, আর একটা প্রিন্সিপাল। এই দুটোই কিন্তু বিমূর্ত পর্যায়ে চলে যায়। সোশ্যাল যেটা কনস্ট্রাক্টেড আছে, সেটা আমাদের সামাজিক বিভিন্ন নিয়ম নীতিকে মেনে চলার একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে কোনো কিছুকে ভালো মন্দকে বিচার করছে কোনো একটা আইন কানুনের দ্বারা, সেই জায়গাটাকে ডিফাইন করছে। প্রিন্সিপালের জায়গাটা হচ্ছে কি সেই জায়গাটা যেখানে তুমি একেবারে নিজের নৈতিকতা বোধের শীর্ষ পর্যায়ে পৌঁছাবে। কিরকম ভাবে হয় ম্যাম এটা? আহ তোমাকে, তুমি দেখতে পাচ্ছ একজন অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, তুমি তাকে হাত ধরে পার হতে দিলে। এখানে তোমার কাছে গুরুত্ব রাখে না তোমাকে সমাজ সেটা ঠিক বললো নাকি সমাজ সেটাকে ভুল বললো। বোঝাতে পারছি? সেখানে ল অ্যান্ড অর্ডার ম্যাটার করে না, সেখানে সমাজের কোনো দৃষ্টিভঙ্গি ম্যাটার করে না, তোমার বাবা মা তোমাকে শাস্তি দিল কি দিল না সেটা ম্যাটার করে না। এই প্রত্যেকটা যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে আসছিলাম, সেই প্রত্যেকটা বিষয় তোমার কাছে কিন্তু ম্যাটার করে না। এখানে তোমার নৈতিকতা বোধই তোমার কাছে সবচেয়ে বড়। তোমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই তুমি করবে, তোমার যেটা ভুল মনে হয়েছে সেটাই তুমি করবে। এই স্তরটা মানুষের সর্বোচ্চ স্তর। মানুষ এই স্তরে কিন্তু সাধারণতভাবে পৌঁছাতে পারে না, ঠিক আছে? প্রত্যেক মানুষের মধ্যে সেই সামর্থ্য থাকে না। এটাকে আমাদের সার্বজনীন হচ্ছে গিয়ে মোরাল স্টেজ বা ইউনিভার্সাল মোরাল স্টেজ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের আইন কানুন, নিজের ব্যক্তিত্ব, নিজের নৈতিকতা বোধের দ্বারা চালিত, ঠিক আছে? কোনো সমাজের নয়, কোনো সংস্কারের নয়, কোনো বড়দের ভালো বা খারাপ বলা নয়, কোনো শাস্তিমূলক নয়, কেউ আমাকে বকবে বা মারবে এই বিষয় কিন্তু সামনে রেখে না, তার নিজের যেটা ঠিক মনে হয়েছে সেটা সে করেছে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। কি বলছে দেখো, আমাদের যে এই বিমূর্ত নৈতিকতার যে স্তর রয়েছে, সেটা কোন পর্যায়ের মধ্যে পড়ে? সেটা কিন্তু উত্তর প্রথাগতের মধ্যে পড়ে, যেটাকে আমরা আমরা পোস্ট কনভেনশনাল স্টেজ বলে থাকি। এখানে লেখা আছে, এখানে তোমাদের দেখা যাচ্ছে না, আমি একটু পরের জায়গায় গিয়ে দেখাই। এটাকে পোস্ট কনভেনশনাল স্টেজ বলে, এটাকে উত্তর প্রথাগত স্টেজ বলে, তারপরেটাকে আমাদের প্রথাগত স্টেজ বলে, বাংলায় যেটাকে বলা হচ্ছে কনভেনশনাল, প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। এবং প্রাক প্রথাগত স্টেজটা যেটা আমরা একেবারে প্রথমে বললাম, যেখানে বাচ্চা ছোট থেকে বড় হচ্ছে, এই জায়গাটা। তারপরে প্রশ্ন একটু বেশি আলোচনা হচ্ছে আমি জানি, তারপরের স্টেজেও তোমাকে কিছু বুঝতে হবে, সেটা হচ্ছে ব্লুমের টেক্সোনমির উপর। ব্লুমের নির্দেশনার উদ্দেশ্য সমূহ এবং শিক্ষণের ফলাফল সমূহ শ্রেণীবিন্যাস সম্পর্কে নিচে বিবৃতিগুলো ব্যাখ্যা করো। তার আগে তোমাকে ব্লুমকে বুঝতে হবে, ব্লুম কি জিনিস হয় খায় না মাথায় দেয়, ঠিক আছে? ব্লুমের একটা ছবি থাকা উচিত ছিল এখানে, যেটা নেই। আচ্ছা, ব্লুমের কোয়েশ্চেনটা আমি তোমাদের পরে ব্যাখ্যা করব, কারণ ব্লুমকে ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেকটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? ব্লুমের আমাদের প্রত্যেকটা স্টেজেসকে দেখাতে হবে, যেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং ব্লুম মনে হয় আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, তাই না? ব্লুম দেখিয়েছিলাম, তাহলে কোয়েশ্চেনটা করিয়ে দিই। কি বলছে দেখো, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্য অনুযায়ী, সেখানে দেখিয়েছিলাম মনে আছে 1956 এর একটা আমাদের ডায়াগ্রাম দেখিয়েছিলাম, যেখানে সেটা আমাদের নাউন ফর্মে রয়েছে, পরবর্তী সময় ভার্ব ফর্মে এলো, যেটা 2001 সালে হয়েছিল, সেই জায়গা, ঠিক আছে? ব্লুমের আমরা স্টেজেস গুলো ব্যাখ্যা করেছিলাম, যেখানে একেবারে প্রথমে আমাদের নোয়িং আছে, অর্থাৎ নলেজ রয়েছে, তারপর আন্ডারস্ট্যান্ড রয়েছে, তারপর অ্যাপ্লাই রয়েছে, তারপর অ্যানালাইজ রয়েছে, তারপর সিনথেসিস রয়েছে, তারপর ইভ্যালুয়েট রয়েছে, এবং আফটার দ্যাট ক্রিয়েটিভ রয়েছে। এই জায়গাটা কিন্তু রয়েছে, ঠিক আছে? সেখানে কি বলা হচ্ছে যে ফলাফল সমূহের শ্রেণী বিভাগ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। কি হবে সঠিক বা বেঠিক, এই বিবৃতিগুলোকে দেখে তোমাকে এই স্টেজে গিয়ে কমপ্লিটলি দেখতে হবে কোনটা সঠিক, আমাদের এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো, এটি নিম্নক্রম চিন্তন থেকে উচ্চক্রমিক চিন্তন দক্ষতা পর্যন্ত শিক্ষণ উদ্দেশ্যগুলোকে শ্রেণীবদ্ধ করে, একেবারে সঠিক। কেন? তুমি খুব ভালো করে স্টেজেস গুলোকে মনে করলে বুঝতে পারবে যে আমরা একেবারে একটা বেসিক লেভেল থেকে আস্তে 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 ওপরের দিকে যাচ্ছি। আমরা জানার থেকে
কোনো একটা বিষয়কে সৃষ্টি করার পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে তোমাদের আমি ফ্যানের উদাহরণ দিয়েছিলাম যে কোনো একটা ফ্যান আমি বাজার থেকে কিনে এনেছি, সেটাকে বুঝলাম, সেটাকে আন্ডারস্ট্যান্ড করলাম, সেটাকে অ্যানালাইজ করলাম, সেটাকে অ্যাপ্লাই করলাম, সেটাকে সিনথেসিস করলাম, বিভিন্ন জিনিস কোনটাকে বাদ দিতে হবে কোনটাকে নিতে হবে সেটা দেখলাম, এবং একটা পর্যায়ে গিয়ে আমি ফ্যানকে তৈরি করলাম একটা ছোট ফ্যান থেকে। হতেই পারে কোনো একটা জিনিস তৈরি করা, কোনো একটা জিনিসকে দেখে সেই পর্যায়ে পৌঁছলাম, একেবারে সঠিক। দ্বিতীয় কি বলছে দেখো, ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তরটি হচ্ছে সৃষ্টি করা, একেবারেই নয়। আমাদের মনে আছে আমরা ক্রিয়েটিং কিন্তু সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আলোচনা করেছিলাম। কোনো জিনিসকে সৃষ্টি করা আমাদের ব্লুম টেক্সোনমির সর্বোচ্চ পর্যায়ে। যদি এইটুকুনি পড়েই আমি দেখতে পারি এখানে সর্বনিম্ন বলা হচ্ছে, তাই আমি এটাকে কেটে দেবো। ঠিক আছে, এক ভুল ঠিক হলো, দুই হচ্ছে গিয়ে ভুল হয়ে গেল। ঠিক আছে, বিশ্লেষণ হলো ব্লুমের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা, বা যা তথ্যকে অংশে বিভক্ত করে সম্পর্কে বোধগম্যতা তৈরি করে। একেবারেই তাই, বিশ্লেষণ হচ্ছে সিনথেসিস পর্যায়ের একটা পর্যায়, যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি ব্লুমের ঠিক ক্রিয়েটিং এর নিচের অপশনে আমাদের সিনথেসিস থাকে, বা ইভ্যালুয়েশনের জায়গায় নিচে ইভ্যালুয়েশন থাকে, একেবারে সিনথেসিস পর্যায়ে থাকে। সিনথেসিসে দেখা যায় কোনো একটা জিনিসকে নতুন ভাবে আমি দেখছি, সেখানে কোনো কিছু যদি বাদ দেওয়ার থাকে সেটাকে দেখছি, সেটাকে বাদ দিচ্ছি, এবং নতুন কোনো যদি বিষয় আমাকে যুক্ত করার থাকে সেটা আমি যুক্ত করছি। বিশ্লেষণ হচ্ছে সেই পর্যায়ে, একেবারে সঠিক। অর্থাৎ দেখো আমরা কটিকে সঠিক পেলাম, এককে সঠিক পেলাম, তিনকে সঠিক পেলাম। 4 নম্বর পর্যায়ে কি বলছে, এটি শিক্ষার্থীর কেবল মুখস্থ কর্ণের দক্ষতা একেবারে নেই, হাতে কলমে করে দেখার একটা দক্ষতা পর্যায়ে। অর্থাৎ 4 নম্বরের জিনিসটা কিন্তু আমাদের সঠিক নয়। কোনটা ঠিক হলো, 1 এবং 3। দেখো এখানে 1 এবং 3 কোথাও আছে কিনা, একেবারে এটাই, 1 এবং 3 কিন্তু আমাদের 2 নম্বরে আছে। এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমাদের সলভ করতে হবে। এখানটায় কি বলছে দেখো, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুশিক্ষণ, যেটাকে আমরা মাইক্রো টিচিং বলেছি, যেগুলো আমাদের কলেজ থেকে করতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন স্কুলে, ছোট ছোট স্কুলে, বড় স্কুলে করতে নিয়ে যাওয়া হয়। তার মুখ্য উদ্দেশ্যগুলো কি কি? শিক্ষণ দক্ষতার ধারণা প্রদান করা, পুনঃশিক্ষণের ধারণা প্রদান করা, শিক্ষণ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, নাকি শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্ত। এটা 4 নম্বর তোমাদের উত্তর ছিল। এটা অনেকটা কনফ্লিক্টেড লেভেলের একটা কোয়েশ্চেন ছিল, বুঝতে কোথাও গিয়ে ইংরেজি ভার্সনটা রাখা, কারণ বাংলাটা বুঝতে কোথাও গিয়ে অনেকটা অসুবিধা হয়েছিল, তার জন্য ইংরেজি ভার্সনটাকে রাখা। ঠিক আছে, আমাদের এটা 4 নম্বর উত্তর হবে। বৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা গ্রোথ বলবো, তার ক্ষেত্রে বলা হচ্ছে কোনটা সঠিক বা কোন দিকটা ঠিক। নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী নয়, বৃদ্ধি কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী, তাই এটা হবে না। নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী, একেবারে সঠিক এটা। তারপর কি বলছে, বৃদ্ধির ক্ষেত্রে কোনো সময় ধার্য করা যায় না, অবশ্যই ধার্য করা যায়, বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। উপরোক্ত সকল বক্তব্যগুলোই সঠিক, একেবারেই সঠিক নয়, তার মানে 3টে কাটা গেল, আমাদের একটা কিন্তু এখানে সঠিক হলো। প্রাক জন্ম, খুব ভালো করে দেখো, প্রাক জন্ম, জন্মের পূর্ব অবস্থাকে প্রাক জন্ম বলা হয়ে থাকে। এটাকে আমরা ইংরেজিতে প্রিন্যাটাল স্টেজও বলে থাকি। তো সেরকম একটা অবস্থার সময়কালকে কি বলা হয়ে থাকে, সেটাকে 0 থেকে 2 বছর পর্যন্ত, 2 থেকে 5, 5 থেকে 11, নাকি উপরোক্ত কোনোটা? উপরোক্ত কোনোটা নয়, কারণ এটা জন্মের পূর্ব অবস্থাকে প্রাক জন্ম বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো এটা একটা এটা আমার একটা কোয়েশ্চেন, আমি এটাকে তৈরি করেছিলাম। বলা হচ্ছে 5 থেকে 6 বছর বয়সে একটি বাচ্চা প্রতি সেকেন্ডে কতবার পা ফেলতে পারে? এটা কিন্তু 12 বার হবে। ঠিক আছে, আমাদের একটি বাচ্চা 5 থেকে 6 বছর পর্যন্ত প্রায়, কথাটা খুব ভালো করে লক্ষ্য করবে, প্রায় 12 বার কিন্তু পা ফেলতে পারে। ঠিক আছে, এই নিয়ে আমি তৈরি করেছিলাম, বিশেষ কোনো কারণ ছিল না। জন্মের সময় শিশু 3টে প্রক্ষোভ নিয়ে জন্মগ্রহণ করে। তোমরা সকলে একদম বিকাশের প্রথমের জায়গায় এটা পড়বে যে রাগ, ভয় এবং ভালোবাসা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে। ঠিক আছে, রাগ, ভয় এবং ভালোবাসা, এই 3টি প্রক্ষোভ নিয়ে জন্মগ্রহণ করে। পরবর্তীকালে হিংসা, দেশ, অহংকার, এই সমস্ত আস্তে আস্তে যুক্ত হয়। কিন্তু জন্ম লগ্ন থেকে এই 3টে বিষয় নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে। কোন বিজ্ঞানী এই ধরনের মনোভাবকে প্রকাশ করেছেন? ওয়াটসন নামে আমাদের একজন বিজ্ঞানী আছেন, তিনি প্রথম বলেছেন বাচ্চা কিন্তু রাগ, ভয়, ভালোবাসা এই 3টি প্রক্ষোভ নিয়ে জন্মগ্রহণ করে। প্রক্ষোভ কথার অর্থ ইংরেজিতে বলতে গেলে সেটাকে ইমোশন বলি, অনেকে প্রক্ষোভ না বুঝতে পারে তাই বলা। ঠিক আছে, এবং 3টে জিনিসকে রাগ, ভয়, ভালোবাসা। ঠিক আছে, ওয়াটসন এই কথাটি বলেছেন প্রথম, এবং এটা কিন্তু প্রশ্নে এসেছে, তাই লক্ষ্য করার মতো। খুব ভালো করে লিখবে। আরেকটা ট্রিকি কোয়েশ্চেন, এটাও আমার নিজের, যেখানে বলা হচ্ছে কি অতীতকাল সম্বন্ধীয় বাক্য। যে অতীতকাল সম্বন্ধীয় বাক্যের কথা আমরা আলোচনা করি, যেখানে দাঁড়িয়ে ছিল, ছিলাম, আমরা এই ধরনের কথাবার্তা বলি, বাচ্চা কিন্তু প্রথম পর্যায়ে গিয়ে কথা বলতে পারে না। কোন পর্যায়ে বাচ্চা কিন্তু অতীতকাল সম্বন্ধীয় বাক্য ব্যবহার করতে তৈরি করা স্টেজে পৌঁছায়, মানে কোন স্তরে বাচ্চা অতীতকাল সম্বন্ধীয় বাক্যের ব্যবহার করতে পারে? তোমরা একটু জেনে রাখো, এটা একটা এক্সট্রা ফিট বলতে পারো, যে বাল্যকাল থেকে বাচ্চা কিন্তু নিজে কিন্তু তৈরি করছে।
বাল্যকাল থেকে বাচ্চা অতীতকাল সম্বন্ধে বাক্য কিন্তু ব্যবহার করতে পারে। আরেকটা কি শিখলাম, একটু আগে যেটা শিখলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের 5 থেকে 6 বছর বয়সের বাচ্চা কিন্তু কি করতে পারে, প্রায় 12 বার কিন্তু পা ফেলতে পারে, প্রায় 12 বার কিন্তু পা ফেলতে পারে। ঠিক আছে, 25 নম্বর প্রশ্ন দিয়ে আমরা কিন্তু আজকে ক্লাসটা শেষ করবো। কি বলছে দেখো, একটি শিশু বৃদ্ধির দেহের মধ্যবর্তী স্থান থেকে মাংসপেশির দিকে যদি বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ আমি একটা সুন্দর ডায়াগ্রাম তৈরি করব, যেই ডায়াগ্রামের ওপর কেউ হাসবে না। ঠিক আছে, এই দেহের মধ্যবর্তী অংশ, এখান থেকে তার আঙুলের দিকে কিন্তু কি যাচ্ছে, শক্তি প্রবাহিত হচ্ছে। আমি উদাহরণ দিয়ে বোঝাই, কি বোঝাতে চাইছি মনে রাখবে। আমরা যখন ছোট ছিলাম, যখন 2 বছরের বাচ্চা ছিলাম, তোমাকে যদি কোনো একটা কেউ জলের বোতল, কোনো বই কেউ যদি আনতে বলতো, তুমি দেখবে একটা বাচ্চা কিভাবে আনে, পুরো হাত পা জড়িয়ে এভাবে পুরো বডিটাকে সে কাজে লাগায়। কারণ তার এই যে সাধারণত আঙুল দিয়ে আমরা যেগুলো কাজ করে থাকি, এগুলোর মধ্যে কিন্তু শক্তি তখন প্রবাহিত হয়নি, তার মধ্যে সেই স্টেবিলিটি আসেনি যে সে ওই 2 আঙুল দিয়ে বা একটা হাত দিয়ে কেবলমাত্র একটা জলের বোতল বা একটা বই কিন্তু তুলতে পারে। একটা শিশু যখন প্রথম হয় দেখবে 4 হাত পা দিয়ে হাঁটছে, তার মধ্যে এরকম জায়গা তৈরি হয়নি সে 2 হাত পা দিয়ে 2 পা দিয়ে হাঁটতে পারে। আস্তে আস্তে সেগুলো আসে। ঠিক তেমনই ভাবে আমাদের দৈহিক মধ্যে 2 ধরনের বৃদ্ধি দেখা যায়। একটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে বৃদ্ধি, আরেকটা হচ্ছে দেহের মধ্যবর্তী থেকে দেহের বাইরের দিকে বৃদ্ধি। অনেকের মনে হতে পারে মাথা থেকে পায়ের দিকে কিভাবে বৃদ্ধি হয়, বাচ্চা যখন ছোট থাকে দেখবে বডিটা এইটুকুনি থাকে, মাথাটা তার ওজনেই কিন্তু সমান থাকে, মাথাটা কিন্তু অনেকটা ভারী হয় এবং বড় হয়। তার মানে কি হলো, মাথার বৃদ্ধি কিন্তু আগে ঘটেছে, তারপরে কিন্তু দেহের বৃদ্ধি ঘটে। এই যে মস্তিষ্কের বৃদ্ধি থেকে তার দেহের দিকে বৃদ্ধি হচ্ছে, এটাকে সেফালোকর্ডাল বলা হয়ে থাকে। আর দেহের মধ্যবর্তী অংশ থেকে বাইরের দিকে অর্থাৎ আঙুলের দিকে যে বৃদ্ধি হলো, যার কারণে তুমি 2 বছর বা 6 বছরের বাচ্চাটা পুরো হচ্ছে কি 2 বছরের বাচ্চা, 2 বছর বাচ্চা বলছে কেন, 4 বছরের বাচ্চা দেখবে একটা জিনিস আনতে বলে যেভাবে আঁকড়ে ধরে নিয়ে যায়, 8 বছরের বাচ্চা কিন্তু দেখবে সেটা 2 হাতের বা আঙুলে নিয়ে আসতে পারে বা এক হাতে ধরে নিয়ে আসতে পারে। এই যে ব্যাপারটা, তার মানে কি হলো, দেহের মধ্যবর্তী অংশ থেকে দেহের প্রান্ত ভাগের দিকে কিন্তু শক্তি পরিবর্তিত হয়েছে, তার মাংসপেশি কিন্তু স্ট্রং হয়েছে। এটাকে আমরা কি বলছি, প্রক্সিমাল ডিস্টান্স। 2 ধরনের মাংসপেশি বৃদ্ধি আমরা দেখতে পারি শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে। 0 থেকে 2 বছর পর্যন্ত এই বাচ্চার বৃদ্ধি কিন্তু দেখা যায়, এবং যেটা বলছেন পিয়াজেট, কি কি, সেফালোকর্ডাল এবং প্রক্সিমাল ডিস্টাল। সেফালোকর্ডাল কি জিনিস, ব্যক্তির মস্তিষ্ক থেকে দেহের নিচের দিকের অংশ যদি বৃদ্ধি পেতে থাকে, তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে সেফালোকর্ডাল বলছি। প্রক্সিমাল ডিস্টাল কি জিনিস, প্রক্সিমাল ডিস্টাল হচ্ছে সেই জিনিসটা যেখানে দেহের মধ্যবর্তী অংশ থেকে দেহের প্রান্ত ভাগের দিকে মাংসপেশি বৃদ্ধি পায় বা স্ট্রং হয়, সেটাকে আমরা প্রক্সিমাল ডিস্টাল বলছি। বুঝতে পারলাম, আশা করছি ক্লিয়ার প্রত্যেকের কাছে। এখানে কি বলছে দেখো, দেহের মধ্যবর্তী অংশ থেকে মাংসপেশির দিকে বৃদ্ধি হচ্ছে, এটা এখানটায় প্রান্ত ভাগের মাংসপেশি আমরা বৃদ্ধির কথা বলবো। এটা যদি হয়ে থাকে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা প্রক্সিমাল ডিস্টাল বলছি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আশা করছি তোমাদের কাছে প্রত্যেকটা কোশ্চেন সঠিক এবং যথার্থভাবে আমি তোমাদের ব্যাখ্যা করতে পেরেছি। এবং নেক্সট ক্লাস আমাদের হচ্ছে যে হবে তোমাদের, বলো এটা কি বারে, তোমাদের তার মানে আবার হচ্ছে কি শুক্রবার দিন ক্লাস হবে সিডিপি, এবং সিডিপির কোশ্চেন কিন্তু সেজন্য সলভ করা হবে, কারণ আমরা 30টা প্রশ্ন সলভ করবো, আজকে 5টা প্রশ্ন বাকি রইল। 5টা প্রশ্নের সাথে আরো কিছু আমার কিছু কোশ্চেন ইংলিশ ভার্সন সেটের কিছু কোশ্চেন যুক্ত করা আছে, সেগুলো আমি তোমাকে সলভ করে দেবো, আশা করবো তোমাদের হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটি দেখার জন্য। আজকের ক্লাস অবধি অবশ্যই জানাবে ক্লাসগুলো করে কেমন লাগছে এবং তোমরা কিরকম ধরনের ক্লাসেস চাইছো। টেকনিক্যাল কিছু ফল্ট থাকলে সেটাকে কিছু মনে করো না, কারণ আমি টেকনিক্যাল দিক থেকে একটু অজ্ঞ, সে কথাটা অবশ্যই বলে দেওয়ার বিষয়। এবং অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। প্রত্যেকটা পরীক্ষার জন্য এই ক্লাসেসগুলো তোমাদের জন্য উপযোগী হবে, অবশ্যই দেখে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অর্থাৎ বুধবার দিন দেখা হবে বাংলা ক্লাসে, এবং শুক্রবার দিন দেখা হবে সিডিপির বাকি প্রশ্নপত্র নিয়ে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড বি আর সেলবাইনার টাটা। আজকে ক্লাস এই অবধি।